advantage of triangular nose over a rectangular nose মানে বোঝাচ্ছে যে triangular nose rectangular nose থেকে কি ভালো না খারাপ ভালো তাহলে ভালো অ্যাডভান্টেজ এর সুবিধা বেশি মানে রেক্ট্যাঙ্গুলার নসের থেকে ট্রায়াঙ্গুলার নসের কিছু সুবিধা বেশি আছে সেটা ফর্মুলা দেখলেই বোঝা যাবে এটা যদি থিটা যদি রাইট অ্যাঙ্গেল হয় সে তাহলে tan হয়ে যাবে 45 tan 45 ডিগ্রি tan 45 ডিগ্রি মানে কই 1 ঠিক না সেটাই বলছে ফর এ রাইট অ্যাঙ্গেল ভিনস অর উইয়ার দ্য এক্সপ্রেশন কম্পিটিশন ইজ ইজি প্রথমটা তারপর বলছে লো ডিসচার্জের ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার নস হচ্ছে রেক্টাঙ্গুলার নসের থেকে বেশি অ্যাকুরেট রেজাল্ট দেয় তারপরে বলছে যে আরো এগুলো দেখে নিও ইন এ গিভেন ট্রায়াঙ্গুলার নস অনলি ওয়ান রিডিং মানে এইচ ইজ রিকোয়ার্ড টু বি টেকেন ফর দ্য মেজারমেন্ট অফ ডিসচার্জ এই যে আমরা যে প্রবলেমে পড়ছিলাম যে যদি একটা ভিনস কিন্তু আমরা পরে এইভাবে দিতে পারতাম না তো একটা যদি ভিনসের একটার ক্ষেত্রে এইচ কিন্তু কোনো সমস্যা হয়নি যেমন সের ক্ষেত্রে সমস্যা করছে আমরা স্টেপ নসের ক্ষেত্রে দেখছি যে তোমরাই বলতেছে H2 থেকে কেন H1টা বিয়োগ করে তার উপর পাওয়ার 3/2 দিলাম কিনা তারপরে ভেন্টিলেশন অফ এ ট্রায়াঙ্গুলার নস ইজ নট নেসেসারি তোমরা একটা রুমের ভেন্টিলেশন বোঝো ভেন্টিলেশন হচ্ছে আমাদের যে বাতাসটা ধরো একটা রুমে দেখবা উইন্ডো যদি বড় রুম হয় দেখবা যে একটা উইন্ডো আর একটা উইন্ডো যে অফ ওয়ালগুলোতে ঠিক এক বরাবরই বসানো থাকে তাহলে কি হবে ভেন্টিলেশনটা কিন্তু ইজি বাতাসটা সুন্দর মতো পাস করে চলে যাবে যেদিক থেকে বাতাস আসুক অন্য দিক থেকে বাতাসটা বের হয়ে যেতে পারবে এটাকে ভেন্টিলেশন বলে then the same triangular nose can measure a wide range of flows accurately যদি ধরো যদি সেম রেক্টাঙ্গুলার নস হয় সেক্ষেত্রে ওয়াইড মানে বড় রেঞ্জের ফ্লোর ক্ষেত্রে কিন্তু ও অ্যাকুরেট রেজাল্ট দেয় এগুলো আসলে জানা খুব জরুরি পড়বা মুখস্থ করবা মেমোরাইজ এই সেম বিষয়গুলো একদম হুবহু আমরা ডিপ্লোমাতে পড়ে আসছি সেম বিষয়গুলো ব্যাপার হচ্ছে সেম বিষয়গুলো পড়ছো এটা পড়ছো দেখো তো ইফেক্ট অন ডিসচার্জ ওভার এ নস অর উইয়ার ডিউ টু এরর ইন দ্য মেজারমেন্ট অফ ইট তুমি যে সব সময় নস বা উইয়ারের যেটা মাপবা ভুলও হয়ে যেতে পারে এই ডিসচার্জ সেটা বলছি না আমি বলছি যে এর সাথে মানে ডেরিভেশন গুলা পড়া দরকার ছিল কিনা আমার তো মনে হয় না এইটা এই যে এখানে কি একটা ছোট্ট একটা আছে এইটা ইম্পর্টেন্ট ডেরিভেশন তুমি চাই স্যাটিসফ্যাকশনের জন্য পড়তে পারো যে প্রতিটা ডেরিভেশনই তোমাদের নিজেদের পড়তে পারো কিন্তু আমি হচ্ছে তোমাদের পড়াইনি এ কারণে আমার অনেক সময় লাগবে তাছাড়া পরীক্ষায় আমি ওই ডেরিভেশনকে বিশ্বাস করি না এই ধরনের কোশ্চেন যে ডিসচার্জের হচ্ছে ইফেক্টের কারণে যে আমাদের যে হেড আছে নস বা উইয়ারের যে হেড এই হেডের কি ধরনের এই ইরর হইতে পারে এটা একটা সুন্দর কোশ্চেন ঠিক না যে তুমি তো ভুল করেই ফেলতে পারো যে যখন একটা উইয়ারের ডিসচার্জ কত এটা তুমি মেজারমেন্ট করতে গিয়ে ভুল করছো তোমার এই যে ডিসচার্জের ভুলের কারণে এই যে আমার হেডটা এইস এটার কি ধরনের ইফেক্ট করতে পারে এটা কি ধরনের ইরর হবে সেটা জানা জরুরি তা আমরা দেখি কেউ একজন বলো যে রেক্ট্যাঙ্গুলার নস বা উইয়ারের ফর্মুলা তোমরা লেখো সবাই ওইটা লেখো 2/3 CDL √2g s⁻³ হ্যাঁ সবাই এটা লেখো কারণ আমি এই প্রমাণটা দেখাই দিব ট্রায়াঙ্গুলার নস কিন্তু তোমাদেরকে আমাকে বের করে দিতে হবে এখানে ফর্মুলাটা লেখার পরে আমরা ধরে নিলাম যে 2/3 CDL √2g এতটুকু হচ্ছে কে এই পোর্শনটাকে আমরা কে বলে ধরে নিলাম সে পরে আমরা কে h⁻³ লিখলাম তার মানে q = k h⁻³ আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি dq ভাগ dh করি তাহলে dq থাকলো আমি এদিকে আমি dh-টাকে নিয়ে আসলাম এই যে h-টা আছে না তাহলে এই h এর পাওয়ারটা সামনে চলে আসবে তাই না 3/2 আর h হয়ে যাবে 3/2 - 1 তাই না
এটা তোমরা সবাই জানো কিনা? হ্যাঁ, এবার ডিফারেন্সিয়েশনটা করে ফেলো। এখানে তোমরা হচ্ছে অতএব কিউ দিয়ে লিখতে পারো, কিউ ইজ ইকুয়াল টু কে এইচ টু দি পাওয়ার 3/2, দেন ডিফারেন্সিয়েট দিস ইকুয়েশন। সবাই লিখছো? Yes ma'am, dq equal to ওইটা লেখা হয়েছে। এটা হয়েছে তাই না? এখন এই যে কিউ ইজ ইকুয়াল টু কে এইচ 3/2, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, ইকুয়েশন 1 করো। আর ডিকিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু 3/2 ইন্টু এইচ টু দি পাওয়ার হাফ ডিএইচ, এটাকে 2 নাম্বার ইকুয়েশন করো। এবার ম্যাম 2 নম্বর ইকুয়েশনে dx ম্যাম ডিএইচটা 2 নম্বর নাই। ইকুয়েশনে dx আমি বলি মানে ডিডিএইচ দিয়ে তো তুমি ডিডিএইচ করছো তাই না? ডিডিএইচ ঠিক না? এদিকে এদিকে যখন ডিডিএইচ করবে তখন ওই ফর্মুলাটা হয়ে যাবে, তো এদিকে ডিডিএইচ থাকবে না, এদিকে যে ডিএইচটা থাকবে সেই দিকে যে মাল্টিপ্লিকেশন হবে, মানে দুই দিকেই হচ্ছে ডিডিএইচ করবা, এদিকেও ডিডিএইচ এদিকে সে এখানে এদিকেও ডিডিএইচ এদিকেও ডিডিএইচ করবা। তো এদিকে ডিকিউ ভাগ ডিএইচটা থাকবে, কিন্তু এদিকে যেটা করবে এটা এইচ যেহেতু আছে সেহেতু ওটা ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, তখন এই পাশে শুধু ডিকিউ থাকবে, এই পাশে যে ডিএইচটা থাকবে এদিকে এসে মাল্টিপ্লিকেশন হবে, শেষ। জাস্ট তোমরা 2টা লাইন বেশি করো বোঝার জন্য। এতটুকু চলে আসার পরে এটাকে ইকুয়েশন 2 দাও, তারপরে লেখো 2 ভাগ 1। দুইটা ভাগ করার পরে কি আসছে বলো তো? 3/2 dx by s. ডিকিউ হ্যাঁ, কিউ ইজ ইকুয়াল 3/2 dx by s. হ্যাঁ, এটা আসার পরে এই যে 3/2 মানে কত পার্সেন্ট বলো তো? 3/2 মানে Ma'am 1.5. Yes. এবার তাহলে ট্রায়াঙ্গুলারটা বের করো তো নিজে নিজে সবাই, ট্রায়াঙ্গুলারটা আমি দেখাবো না, ট্রায়াঙ্গুলারের ফর্মুলা সবাই লেখো, লিখে সেম ওয়েতে তোমরা ফাইন্ড আউট করো ট্রায়াঙ্গুলারে তাহলে কতটুকু এরর হবে। এখানেও কি একই dq by dx করতে হবে? यस, dq ভাগ dx মানে ddh দ্বারা দুইটাকে আমি ডিফারেন্সিয়েশন করব দুই সাইডে, ঠিক না? জাস্ট তোমাদের সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য, দেখি তোমরা ম্যাম এখানে কি কতটুকু পারো।
একদম ওই যে tan থিটা 2 এই পর্যন্ত কে ধরে নেব সবাইকে, শুধুমাত্র h বাদ দিয়ে আর হ্যাঁ সবাই। হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি tan থিটার কোনো অ্যাক্টিভিটি নাই তো, শুধু এইচ এর অ্যাক্টিভিটি আছে। শুড বি হারি আপ, আমরা একটা ম্যাথ করতে পারলে আমরা শেষ করতে পারি। কত পার্সেন্ট ইরোড হবে? ম্যাম 2.5%। তাহলে আমরা দেখি কত ম্যাম percent ডিকে বাই 2.5% কিউ আসে ম্যাম 2.5% আসে ম্যাম। এই দেখো 2.5% পাইছো, আমি কিন্তু একটু দেখাচ্ছি তোমাদেরকে। জি ম্যাডাম। জি ম্যাম 2.5%। এবার আমরা একটা ম্যাথ করব। ম্যাম তাহলে এর আওয়াজ যেটা থাকে সেটাই তো। আচ্ছা একটু ভেলোসিটি অ্যাপ্রোচ কিন্তু আমি একটু খুঁজতেছি, যেটা ল্যাবরেটরিতে আমি একবার দিয়েছিলাম। হোয়ার ইজ দ্যাট ম্যাথ? ওকে দেখো এক্সাম্পল 9.4 ডিউরিং অ্যান এক্সপেরিমেন্ট ইন এ ল্যাবরেটরি। আমরা এটা বলতে পারি যে ফ্লুইড মেকানিক্স হচ্ছে ডুয়েট। কি বলছে ওর হচ্ছে দেখো বলছে 0.05 মিটার কিউব অফ ওয়াটার, তার মানে এটা কিন্তু ভলিউম ভি, flowing over a right angled nose was collected in 1 minute. এটা হচ্ছে t, q is equal to কি, v ভাগ t, ভলিউম ডিভাইডেড বাই টাইম, q is equal to, মনে রাখবে লিখে রাখো ফর্মুলাটা, ডিসচার্জ is equal to ভলিউম ডিভাইডেড বাই টাইম। দেখো ওরা সেপারেটলি q বলে দিছে, ভলিউম দিছে বলছে 1 মিনিটে এটা মেজারমেন্ট। If the head in the seal is 50 millimeter, calculate the coefficient of discharge of the notch. H বলে দিছে 50 millimeter, you have to find out the value of CD. Right angle notch. Right angle notch বলতে কোনটা বুঝবা? ম্যাম ত্রিভুজাকার নস এটা ম্যাম। ইকুয়াল টু 90 ডিগ্রি। Venus. You know the formula of Venus? জি ম্যাম। যদি Venus এর ফর্মুলা জানো, here is the value of Q, theta and H. Now find out the value of CD alone. Do it alone. .62. Hello. 0.62. ওকে এখানে মাইনাস মাইনাসের মতো মনে হচ্ছে, আসলে ইকুয়াল হবে, ঠিক আছে। এবার আসো আমরা ভেলোসিটি অ্যাপ্রোচ দেখবো, সব নিজে নিজে চেষ্টা করো, এতে তোমাদের কিন্তু কনফিডেন্স ডেভেলপ করবে। Okay, here is the velocity approach. The velocity with which the water approaches, মানে approach মানে reach করবে, পৌঁছায় যাবে to air or not before it flow over it, মানে এটা সেই ভেলোসিটি যে ওয়াটারটা উইয়ার বা নচের ফ্লো হওয়ার আগে, মানে ওভারফ্লো হওয়ার আগে পৌঁছাইতে যে এটা মানে পৌঁছানো পর্যন্ত যে ভেলোসিটিটা থাকবে, এটা হচ্ছে ভেলোসিটি অ্যাপ্রোচ। তো এটার হচ্ছে দেখবে একটা হিসেবে এইচ এ ভিএ স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি, এই ভিএটাই হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ক্লিয়ার?
তখন কি হবে, আমরা এতক্ষণ পড়ে আসছিলাম, যেটা আমরা পড়ে আসছি যে রেক্টাঙ্গুলার নস ওকে ফাইন, বাট ভেলোসিটি অ্যাপ্রচ বলা নাই। সেক্ষেত্রে আমরা ফর্মুলা কি দিছি, 2/3 CDL √2H। এতটুকু লিখে কিন্তু ফর্মুলাটা শেষ হয়ে গেছে, ঠিক না, রেক্টাঙ্গুলার নসের ক্ষেত্রে। বাট ইফ velocity of approach is given in any problem, then you have to consider A. এখন আসো ফর্মুলা দেখো, ফর্মুলাটা দেখো, যখন কনসিডার করব ভেলোসিটি অ্যাপ্রোচ, তখন কিন্তু ফর্মুলা রেক্টাঙ্গুলার নচের ক্ষেত্রে এটা লিখে রাখো, ডিসচার্জ ওভার এ রেক্টাঙ্গুলার ওয়্যার উইথ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এই ফর্মুলাটা লিখে রাখো। যদি ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বলা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা। সবাই রাইট ডাউন দ্য ফর্মুলা ফার্স্ট। এই ভেলোসিটি অ্যাপ্রোচের এই ফর্মুলাটা দিয়ে তোমরা এই যে এখানে যে এটা আছে, মানে প্রবলেমটা আছে, এটা সলভ করো তো। এক্সাম্পলে বলছে ফাইন্ড দ্য ডিসচার্জ রেক্টাঙ্গুলার ওয়্যার, দ্যাট মিন্স কিউ, লেন্থ 80 মিটার, the head of the water over the weir is 1.2 meter, VA দেওয়া আছে মিটার পার 1.5 meter per second, then CD find out AC, then put the value of AC in here. কে বের করতে পারছো কিউ? At least 10% raise your hand. আমরা কিন্তু এই চ্যাপ্টারটা শেষের দিকে, বুঝছো? এরপর দেখো ফ্রান্সিস ফর্মুলা, এগুলো দেখে নিও। এই যে ফ্রান্সিস ফর্মুলা, this is considering only H, আর here is velocity approach, এগুলো আলাদা আলাদা ভাবে লিখবা। দেন বেজিনস ফর্মুলা, এগুলো সব লিখে রাখবা। তারপরে জাস্ট একটা যদি আমি দেখাও দিই, তাও the head, দেখো 9.11, the head of water over a rectangular weir is 500 millimeter. If the length of the crest of the weir with the end contraction suppressed is 1.4 meter, find the discharge using the following formula. এতক্ষণ কিন্তু কোনো মানে নাম মেনশন করা ছিল না, বলা হয়েছে যে জাস্ট রেক্ট্যাঙ্গুলার উইয়ার আর
or triangular wear, but now it's mentioned the formula Francis or Beijing's. দেখো এইচটা বলা ছিল 500 মিলিমিটার আর এলটা হচ্ছে 1.4। ভেলোসিটি অ্যাপ্রোচ যেহেতু বলা নাই, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ফ্রান্সিসের ক্ষেত্রে এটা q is equal to 1.84 L h to the power 3/2, আর বেজিনের ক্ষেত্রে এই ফর্মুলা। ম্যাডাম এই ফর্মুলা গুলা যদি শিখাই দিতেন। ফিগার বলতে এখানে ওরা প্রমাণ করে দিছে, আমি একটু কি করছে ম্যাডাম ভেলোসিটি অ্যাপ্রোচের যেগুলা মানে হাইট আর ভেলোসিটি অ্যাপ্রোচের হেডটা মানে এগুলো আমি আবার যোগ করছে বাদ দিছে, এগুলো যদি ফিগারের মধ্যে না দেখান তাহলে তো প্রবলেম। কোথাও আছে কিনা দাঁড়াও একটু খুঁজে দেখে আসি, আর না হলে আমরা নেটে ইন্টারনেটে দেখবো, কোনো সমস্যা নেই। তোমরা এই ম্যাথটা সলভ করতে থাকো, আমি একটু নেটে দেখে আসি যে কোথাও সুন্দর কোনো ফিগার আছে কিনা। ঠিক আছে, তোমরা ম্যাথটা সলভ করো, আমি একটু দেখে আসি। আমাদের এই ছিল এই যে ক্রেস্ট থেকে যে পর্যন্ত প্রবাহিত হবে, তাই না? আর ভেলোসিটি অ্যাপ্রোচটা একটু বেশি, এখান থেকে এই পর্যন্তটা হচ্ছে বেশি। h is equal to v square is equal to 2g ছিল, ঠিক না? মনে আছে তোমাদের ফর্মুলাটা? এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা তো হচ্ছে পানির ক্ষেত্রে ড্র ডাউনটা তো বোঝো, ঠিক না? ওয়েলের বুঝি ক্ষেত্রে নাই ম্যাম, দেখছো না কিসের ড্র ডাউন হয়? কথা বলছেন? ওয়েল ধরো কূপ থেকে যখন পানি তোলা হয়, ওয়েল থেকে যখন পানিটা তোলা হয় তখন দেখবা যে একটা কার্ভ সৃষ্টি, ঠিক না? ওই দুই পাশে কার্ভ সৃষ্টি হয়েছে, ওইটাকে ড্র ডাউন কার্ভ বলতো, মনে আছে? না ম্যাম মনে নাই। মনে নাই? এখন তো তোমাদের হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইঞ্জিনিয়ারিং ও বাদ দিয়ে দিচ্ছে, আল্লাহ জানে কি হবে। যাই হোক, আচ্ছা এটা তোমরা ভুলে যাও, যা হয়েছে। এখন দেখো এইচ হচ্ছে এই ক্রেস্ট থেকে এই পর্যন্ত হাইট পানির লেভেল, কিন্তু ওই দ্রুত আসার ফলে স্রোত যখন আসে দেখবে যে কিছু উপরে ফ্যানের মতো বা কিছু হয়ে কিন্তু একটু বেশি থাকে, তাই না? ধরো একটা স্রোত আসতেছে ঢেউ সমুদ্রের, আসার পরে দেখবা ও যখন বিচে পৌঁছে গেছে না, মনে করো, তখন কিন্তু পানির উপরে একটা ফেনা মতন একটু থাকে না, মানে একটু বেশি থাকে। এটাই তো রিচ, মানে অ্যাপ্রোচ মানে রিচ, তাই না? বলছে না যে ভেলোসিটিতে ও হচ্ছে তোমার জাস্ট বিফোর, এটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার বিফোর, মানে বলছে যে ভেলোসিটিতে পানি এসে এটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আগে যে ভেলোসিটিটা মেনটেন করবে, ঠিক আছে, সেটাই হচ্ছে ভেলোসিটি রিচ, মানে অ্যাপ্রোচ অফ ভেলোসিটি। বলছে না, মানে আমাদের সংজ্ঞাতে কি ছিল, ও এখানে এই পর্যন্ত আসার পরে কিন্তু আবার এইভাবে নেমে যাচ্ছে, তার মানে এই জায়গায় আসার আগ পর্যন্ত যে ভেলোসিটিটা, এটা ভেলোসিটি,
সেটাকে বলা হয়েছিল এইচে, ঠিক না? এইচে ফর্মুলা দেওয়া বা VA স্কয়ার ডিভাইড বাই 2Z। এটা কিন্তু তোমরা আগেও জানো। বের করি আসলে ইউ হ্যাভ দিস, তখন আমরা ভেলোসিটি কিভাবে বের করি বলো তো? ইনিশিয়াল ফর্মুলাটা ভেলোসিটি বলো। ধরি আর ভি স্কয়ার টু আসে তখন রুট ট্রান্সফার করে দিই। না, আমরা বলি যে v = √2/2h। ইনিশিয়াল আমি এসব বুঝি না, এটা তুমি বোঝো কিনা? জি ম্যাম। তাহলে শুধু h হবে কি? h = কি? v এর উপর স্কয়ার হবে আর 2h যেটা নিচে চলে যাবে। এখন এই ভেলোসিটি হচ্ছে ভেলোসিটি অ্যাপ্রোচ, তাহলে va স্কয়ার ডিভাইডেড বাই 2z, ওই হাইটটা। এখানে এই যে হাইটটা ইন্ডিকেট করছে এতে কিন্তু HA, এই যে একটা একটু বেশি হাইট দেখতেছো না, এটা হলো HA। মাথা, তাই না? ক্রেস্ট মানে তো মাথায়, তাই না? এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা h। যদি ভেলোসিটি অ্যাপ্রোচের কথা না বলা থাকে তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গুলার নচের ক্ষেত্রে আমরা শুধু h ইউজ করেই কিউ, এটা কি অ্যাডিশন হিসেবে আসছে। 40 বেজে গেছে, আমাদের হাতে সময় নেই। আচ্ছা, এই ফিগারটা আমি তোমাদের দিব ELP তে, আর তোমাদের হচ্ছে দেওয়া আছে, দেখছো অ্যাসাইনমেন্ট 1